হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স এবং আমরা আগের ক্লাসে পড়েছি ভর কেন্দ্র সম্পর্কে। ভর কেন্দ্র মানে যেটা হচ্ছে সেন্টার অফ মাস। ভর কেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তুর এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্যে দিয়ে কোনো একটা যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর কী হবে, শুধুমাত্র চলন গতি হবে, মিশ্র গতি হবে না। সেই বিন্দুটাকে বলা হচ্ছে বস্তুর ভরকেন্দ্র। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলের ভ্রামক, যেটাকে ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ এ ফোর্স। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বলের ভ্রামক দেখতে পাই। কিভাবে দেখতে পাই? একটা সাধারণ এবং খুব ইজি এক্সাম্পল, যেটা তোমরা গ্রামের দিকে বিশেষ করে দেখতে পাবে, যে এরকম একটা নলকূপ পাওয়া যায়, রাইট? মানে তোমার হচ্ছে জল নিতে যাও, কল থেকে জল নাও, নলকূপ থেকে জল নাও, তখন দেখবে এই যে তুমি ছবিটা দেখো যে একটা হাতল থাকে, এই যে এ আছে, বি আছে, এটা একটা হাতল, তাহলে এ বিটা, এই যে এটা হচ্ছে হাতল, এটা হচ্ছে এ বি। আর এইখানে একটা দেখো এইভাবে একটা বাঁধা আছে, তারপর সেটা থেকে এইখানে হচ্ছে নলকূপটা এইভাবে রাখা আছে, আর এই বিটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা দেখো এইভাবে রড আছে, তার সাথে একটা পিস্টন যোগ করা আছে, এখানে নিচে পিস্টন যোগ করা আছে। এবার দেখো এই যে এটা হচ্ছে তোমার এ থেকে বি, এইটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে হাতা বা হাত যেটাকে বলি, বা হাতল, ভালো কথা হচ্ছে হাতল বলা হয়। আমরা অনেক সময় হাতা বলে থাকি, হাত বলে থাকি, তাই না? বিভিন্ন রকম কথা বলে থাকি। এই এ বি হচ্ছে এই নলকূপের হাতল। এবার এই এ বিন্দুতে তুমি যখন হাত দিয়ে নিচের দিকে বল প্রয়োগ করো, তখন এই বি বিন্দুটা উপর দিকে উঠে যায়, এবং তার ফলে এই পিস্টন যেটা আছে, তারপরে এই পিস্টনের মাধ্যমে জল কী হচ্ছে, উপরের দিকে উঠে যায়। তারপরে সামনে যদি এরকমভাবে তোমার হচ্ছে জল পড়া জায়গা থাকে, তাহলে সেখান থেকে জল পড়বে। তো এই হচ্ছে আমরা নলকূপে আমরা এটা দেখি। এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা তোমরা লক্ষ্য করো, যখন আমি এই এ বিন্দুতে বল প্রয়োগ করছি, তখন এই যে বি কিন্তু উপরে উঠছে, মানে এ নিচে নামলে বি উপরে উঠছে, আর মধ্যেখানে একটা বিন্দু আছে যেটার সাপেক্ষে, যে বিন্দুটা থেকে তুমি যত দূরে যাবে, ধরো মানে এই যে ধরো এটা যদি এ হয়, এটা বি হয়, এ যদি এতটা নামে, বি এতটা উঠবে, তাহলে এ নামলো এতটা, বি উঠলো এতটা। কিন্তু দেখো মাঝের যে পয়েন্টগুলো, এইটা দেখো একটু কম নেমেছে, তারপরের পয়েন্টগুলো আর একটু কম নেমেছে, তারপরটা আর একটু কম নেমেছে। সেরকম বিয়ের কাছাকাছি দেখো, বিয়ের কাছাকাছি বেশি দূর গেছে, তারপরে তারও একটু আগে একটু কম উঠেছে, এরকমভাবে এটা দেখতে পাচ্ছ। তার মানে হচ্ছে যে যখন তুমি এ বিন্দুতে বল প্রয়োগ করছো, তুমি খুব সহজেই এটাকে এতটা নামিয়ে রাখতে পারছো, মানে কি অনেকটা তুমি ঘোরাতে পারছো। কিন্তু এবার তুমি যদি এইখানে যদি বল প্রয়োগ করো, মানে যেখানে ধর এই যে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এই ও বিন্দুর কাছে যদি বল প্রয়োগ করো, তুমি কিন্তু এটাকে বেশি নামাতে পারবে না। তুমি একই পরিমাণ যদি বল প্রয়োগ করো, যেখানে এ বিন্দুতে তুমি যতটা পরিমাণ বল প্রয়োগ করছিলে, তুমি সেই বলটাই যদি এইখানে প্রয়োগ করো, তাহলে কিন্তু তুমি বেশি নামাতে পারবে না। মানে এই যে হাতলটা তুমি যদি এ বিন্দুতে, তুমি এইখানে ধরো ও বিন্দু আছে, এই বিন্দুর সাপেক্ষে কী হচ্ছে, এটা হচ্ছে ঘুরছে, এ বিন্দুর সাপেক্ষে কী হচ্ছে, এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে। এখানে একটা কি আছে, ঘূর্ণাক্ষ আছে। তার কারণ হচ্ছে এ বিন্দুতে বল প্রয়োগ করলে বি বিন্দু উপরে উঠছে, মানে কি এই এ বিটা এইভাবে ঘুরছে, তাই তো? এ নামছে, বি উঠছে, মানে কি এই ও বিন্দুর সাপেক্ষে কিন্তু ঘুরছে, তাই ও বিন্দু দিয়ে একটা কি গেছে, একটা ঘূর্ণাক্ষ গেছে। তাহলে এই ঘূর্ণাক্ষ থেকে তুমি যখন এ বিন্দুতে তুমি বল প্রয়োগ করছো, মানে ঘূর্ণাক্ষ থেকে অনেকটা দূরে যখন তুমি বল প্রয়োগ করছো, তখন তুমি আরাম সেটাকে ঘোরাতে পারছো। কিন্তু যদি এবার তুমি এই যে ঘূর্ণাক্ষ আছে, সেখান থেকে একটু দূরে, সামান্য দূরে তুমি যদি বল প্রয়োগ করো, দেখবে কিন্তু এটাকে তুমি বেশি ঘোরাতে পারবে না। তো এই যে তুমি ঘূর্ণাক্ষ থেকে তোমার ঘূর্ণাক্ষ থেকে যখন অনেকটা দূরে তুমি বল প্রয়োগ করবে, তখন তুমি এটাকে আরামসে ঘোরাতে পারবে। অথচ তুমি যদি ঘূর্ণাক্ষে বল প্রয়োগ করো, তুমি দেখবে ওটা ঘুরবে না। ঘূর্ণাক্ষতে একটু দূরে করো, দেখবে সামান্য ঘুরবে।
তারপর থেকে আরও একটু দূরে সরে যাও, আর একটু বেশি ঘুরবে, তারপর দেখবে একবারে প্রান্তে চলে যাও, দেখো এটা খুব ইজিলি কী হবে, ঘুরবে। তার মানে হচ্ছে যে যেখানে তুমি হচ্ছে ঘূর্ণাক্ষ আছে সেখান থেকে তুমি যত দূরে যাবে, যত দূরে তুমি বল প্রয়োগ করবে, তত সুন্দরভাবে এটাকে এই যে জিনিসটা থাকবে সেটাকে তুমি ঘোরাতে পারবে, মানে ঘূর্ণন সৃষ্টি করতে পারবে। তাই বলের এই যে তুমি একটা ঘূর্ণাক্ষ আছে সেখান থেকে ধরো এই যে তুমি হাতলটা ছিল এখান থেকে এইটা হচ্ছে তোমার বল প্রয়োগ করছো ধরো নিচের দিকে এফ, এই ঘূর্ণাক্ষ আর এই বলের যে ক্রিয়ারেখার যে লম্ব দূরত্ব এই দূরত্বটা কিন্তু তোমাকে, মানে এই দূরত্বটা তোমার যত বেশি হবে তত বেশি তুমি সহজেই এই জিনিসটাকে হাতলটাকে ঘোরাতে পারবে। তো তার মানে হচ্ছে এই যে দূরত্বটা ধরো আমি লিখলাম ডি, তাহলে ডি যত বেশি হবে তুমি সহজেই ঘোরাতে পারবে। আবার তুমি যদি এফ যদি বাড়াও, বলের মান যদি বাড়াও, তাহলেও তুমি ঘোরাতে পারবে। তার মানে হচ্ছে এই এফ আর ডি যদি দুটোই যদি বাড়ে তাহলে তোমার মানে তুমি একটা বস্তুর ঘূর্ণন করতে, ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘূর্ণন সহজ হবে। তাহলে এই যে এফ, মানে তুমি যত বলের পরিমাণ, যতটা তুমি বলের পরিমাণ দিলে আর এই যে ডি মানে হচ্ছে এই বল থেকে বলের ক্রিয়ারেখা, বল কাজ করছে এই নিচের দিকে, আর তার থেকে যে ঘূর্ণাক্ষ, তার যে লম্ব দূরত্ব, এই দুটো রাশি মিলিয়ে কি হচ্ছে, একটা রাশি তৈরি হচ্ছে, একটা নতুন একটা রাশি পাচ্ছি, যে রাশিটা একটা বস্তুর ঘূর্ণন হবে কি হবে না সেটা বলে দিচ্ছে। একটা বস্তুর ঘূর্ণন হবে কি হবে না ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে সেটা বলে দিচ্ছে। এই রাশির নামই হচ্ছে বলের ভ্রামক। এই রাশির নাম হচ্ছে বলের ভ্রামক, বা ইংরেজিতে বলা হয় মোমেন্ট অফ এ ফোর্স। তার মানে হচ্ছে বলের ভ্রামক বলতে বোঝাচ্ছে, বলের ভ্রামক বলতে বোঝাচ্ছে যে যখন কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তু ধরো এরকম আছে এবং এটা একটা ঘূর্ণাক্ষ আছে, তখন যে পরিমাণ তুমি বল প্রয়োগ করছো আর এই ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার যে লম্ব দূরত্ব, তাদের যে গুণফল এফ গণিত ডি, তাদের যে গুণফল সেইটাই হচ্ছে এই যে গুণফল, এটাই কি করছে, এই বস্তুর মধ্যে ঘূর্ণনের প্রবণতার সৃষ্টি করছে। এই যে রাশিটা তৈরি হলো, এই রাশিটায় যে রাশিটা বস্তুর মধ্যে ঘূর্ণনের প্রবণতা তৈরি করছে, সেই রাশিটাকে কি বলা হয়, এই যে ঘূর্ণাক্ষের সাপেক্ষে কি বলা হয়, বলের ভ্রামক বলা হয়। এই যে প্রযুক্ত বল হলো সেই প্রযুক্ত বলের ভ্রামক বলা হয়। তাহলে বলের ভ্রামক কি কাজ করে, বলে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে বলের ভ্রামক কি জিনিস, সেটা হচ্ছে যে বলের ভ্রামকের মান কত। বলের ভ্রামকের মান হচ্ছে যে প্রযুক্ত বল গণিত হচ্ছে ওই যে ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। তাহলে বলের ভ্রামক হচ্ছে প্রযুক্ত বল গণিত হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব। আর বলের ভ্রামক কি করে, যে কোনো বস্তুর ঘূর্ণনের প্রবণতা সৃষ্টি করে। এই দুটো জিনিস মনে রাখবে। এবার দেখো যে যখন একটা নলকূপ আমি বলছিলাম যে এরকম একটা নলকূপ আছে, তাই তো, তাহলে এইটা আছে তোমার হাতল। তাহলে যখন তুমি এইখানে বল প্রয়োগ করবে তখন তার মান হচ্ছে ধরো এফ, আর এই দূরত্বটা এটা ধরো আমি লিখলাম যে এটা যদি ও হয়, এটা তোমার হচ্ছে এম। তাহলে বলের ভ্রামকের মান কত, এফ গণিত হচ্ছে ও এম। এবার তুমি বল প্রয়োগ করছো এইখানে, তাহলে এই বলটার মান হচ্ছে ধরো এফ, আর এই দূরত্বটা হচ্ছে তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে এল, তাহলে পরে এফ গণিত ও এল। আর যদি ঘূর্ণাক্ষেই যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে, এফ গণিত হচ্ছে যেহেতু লম্ব দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে 0, তাই এটা হবে 0। এবার দেখো যেহেতু ওএম হচ্ছে ওএলের থেকে বেশি, আর 0 থেকে অবশ্যই বেশি, তার মানে হচ্ছে যে এই যে বলের ভ্রামক এই ভ্রামকটা সব থেকে বেশি হবে।
তাই যখন এ বিন্দুতে তুমি যখন বল প্রয়োগ করছো তখন তুমি সহজেই এই বস্তুটাকে ঘোরাতে পারছো, এই হাতলটাকে ঘোরাতে পারছো। তাই বলের ভ্রামকের মান যত বেশি হবে, বলের ভ্রামক যত বেশি হবে, ঘূর্ণন তত সহজ হবে, ঘূর্ণন সহজ হবে, ঘূর্ণন সহজ হবে। এটা মনে রাখবে, বলের ভ্রামকের মান যত বেশি হবে ঘূর্ণন সহজ হবে। এবার দেখো যে যেহেতু আমরা এই যে বলের ভ্রামকটা না, বলের ভ্রামক কি মানে বলের ভ্রামকটা আমরা কার সাপেক্ষে করছি, একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে জিনিসটাকে ব্যাখ্যা করছি, তাই তো, ঘূর্ণাক্ষের সাপেক্ষে। এবার যখন তোমরা কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এগুলো পড়েছিলে তখন আমি বলেছিলাম ওইগুলো সব কিছু হচ্ছে অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর। কারণ হচ্ছে ওগুলো সব একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে, একটা অক্ষ থাকে, অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই অক্ষের সাপেক্ষেই প্রকাশ করা হয়, তাই সেইগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। যারা হচ্ছে এই অক্ষ ঘূর্ণাক্ষ বরাবরই হবে, হয় উপর দিকে বা নিচের দিকে ক্রিয়া করবে। কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। সেরকম বলের ভ্রামকও হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর। কারণ হচ্ছে এখানেও কিন্তু বলের ভ্রামক বলছে যখন একটা বস্তুকে কোনো একটা অক্ষের সাপেক্ষে বল প্রয়োগ করা হয় তখন এটা ঘুরবে কিনা, সেই অক্ষের সাপেক্ষে ঘুরবে কিনা সেটা বোঝা যাচ্ছে। তার মানে কি, এটা যখন একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘোরার ব্যাপারটা চলে এলো তখন সেটা হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। তাই বলের ভ্রামক হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। তোমরা দৈনন্দিন জীবনে দেখবে যে বলের ভ্রামকের উদাহরণ আরেকটা বলি, যে তোমাদের যে বাড়িতে দরজা থাকে তো এরকম, তো একদিকে কি থাকে, কবজা থাকে, আর এটা তোমার দরজা থাকে। তুমি দেখবে তুমি যদি হাত দিয়ে এইখানে যদি বল প্রয়োগ করো না, তুমি দেখবে দরজাটা আরামসে খুলে যাবে। কিন্তু তুমি যেখানে দেওয়াল ছিল, যেখানে দরজা আটকানো আছে, মানে লেগে থাকে, সেইখানে যদি বল প্রয়োগ করো দেখবে দরজা খোলা খুব মুশকিল হয়ে যায়। তুমি এটা ট্রাই করে দেখবে, জিনিসটা এটাই হবে। যখন তুমি দরজা মানে দেওয়াল থেকে অনেকটা দূরে তুমি দরজাটা বল প্রয়োগ করবে তখন আরামসে দরজাটা খুলে যাবে। তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, বলের ভ্রামক বেশি হচ্ছে, কারণ ঘূর্ণাক্ষ হচ্ছে তোমার এই দেওয়ালটা, সেখান থেকে এটা লম্ব দূরত্ব সব থেকে বেশি, তাই বল যা হবে আর লম্ব দূরত্ব যত বেশি হবে ভ্রামক, বলের ভ্রামক তত বেশি হবে, তাই এটা তত সহজে ঘুরে যাবে। এবার হচ্ছে বলের ভ্রামকের একক কি আর মাত্রাই বাকি। তাহলে বলের ভ্রামকের একক কী হবে, তাহলে বলের ভ্রামক সমান কি, বলের ভ্রামক হচ্ছে বলের মান। তাহলে বল গণিত হচ্ছে একটা লম্ব দূরত্ব, যে বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণাক্ষের দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে বলের একক কি, তাহলে আমি একটা হচ্ছে সিজিএসে যদি বলে বলের একক হচ্ছে কি ডাইন, DYN বা বাংলাতে হচ্ছে ডাইন। আর দূরত্বের সিজিএস পদ্ধতি একক কি, সেমি। তাহলে ডাইন সেমি হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের ভ্রামকের একক। এসআই পদ্ধতিতে কী হবে, এসআই পদ্ধতি যদি বার করি, এসআই পদ্ধতিতে হবে বলের একক হচ্ছে নিউটন আর দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। আবার যদি এফপিএস পদ্ধতিতে বার করো, এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ফুট পাউন্ডাল বা পাউন্ডাল ফুটও বলা হয়, বলের একক হচ্ছে পাউন্ডাল আর দূরত্বের একক হচ্ছে ফুট, তাহলে হচ্ছে এটাকে বলতে পারি ফুট পাউন্ডাল। একটা জিনিস লক্ষ্য করো, এইটাতে কিন্তু একটা জিনিস খুব মাথায় ইম্পর্টেন্ট রাখবে, সেটা হচ্ছে যে বল গণিত লম্ব দূরত্ব, বল গণিত দূরত্ব কার একক হয়, কার্যের একক হয়, কার্যের একক। তাই অনেক সময় পরীক্ষাতে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে বলো যে বলের ভ্রামক, আর মানে এরকম অপশান দিয়ে দেবে যে বলের ভ্রামক নিচের কোন রাশিগুলির সাথে মানে একই একক বা একই মাত্রা হতে পারে, তাহলে তখন অ্যান্সার হবে কার্য ও বলের ভ্রামকের একক ও মাত্রা একই, একক ও মাত্রা অভিন্ন। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা শর্ট কোশ্চেন এরকম দিয়ে দিতেই পারে যে বলের ভ্রামক ও কার্যের একক ও মাত্রা অভিন্ন, এটা মনে রাখবে। এবার আসছি মাত্রা। তাহলে মাত্রা হচ্ছে যেটা কার্যের মাত্রা সেটাই, তাহলে বলের ভ্রামকের মাত্রা যদি বার করো তাহলে কী পাবে, বলের মাত্রা কি, বল হচ্ছে ভর গণিত হচ্ছে ত্বরণ LT-2, তাহলে দূরত্ব হচ্ছে L, তার মানে হচ্ছে ML² T-2, এটা হচ্ছে
কার্যেরও মাত্রা আর বলের ভ্রামকেরও মাত্রা। বলের ভ্রামকের বীজগাণিতিক চিহ্ন, যে বলের ভ্রামককে তুমি কিভাবে প্রকাশ করবে, তাই তো। এবার দেখো যে আমি একটা রড নিয়ে নিলাম এরকমভাবে, এবং এখানে একটা মূল বিন্দু আছে ও। এবার তুমি একটা বল প্রয়োগ করছো, ধরো এইখানে যে এই বরাবর উপর দিকে বল প্রয়োগ করছো F1, আর তোমার এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এইখানে বল প্রয়োগ করছো F3, আর এখানে বল প্রয়োগ করছো F2, সবগুলো কিন্তু উপর দিকে। একটা জিনিস মনে রাখবে যে এখানে দেখো F1, F2, F3 এগুলো হচ্ছে একতলীয় বল। একতলীয় বল মানে হচ্ছে যখন অনেকগুলি বল একই সমতলে কাজ করবে, যদি এরকমভাবে কাজ করে, কিন্তু এগুলো আমার দেখো আমি যেখানে মানে বলছি যে বোর্ডে এইগুলো কিন্তু একই বোর্ডের সমতলে কাজ করছে, তাই এইগুলো হলো সমতলীয় একতলীয় বল। যখন অনেকগুলো বল একই তলে কাজ করবে সেগুলো হচ্ছে একতলীয় বল। যদি আলাদা তলে কাজ করে তখন সেগুলো কিন্তু একতলীয় হবে না। এবার যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে যে তোমাদের একতলীয় বল মানে একতলীয় বল নেই, তোমাদের বোঝার সুবিধা হবে, তাহলে এখানে F2, F1, F3 এগুলো কিন্তু এই বোর্ডেই কিন্তু কাজ করছে, মানে একটাই তলে কাজ করছে, মানে একই সমতলে কাজ করছে। এবার দেখো, তাহলে আমি এই এ আর বি, এ বি একটা দণ্ড নিয়েছি, আর যেখানে ও হচ্ছে একটা বিন্দু। এবার আমি বল প্রয়োগ করছি, ধরো মানে এই ও বিন্দুতে ধরো ফিক্সড আছে, ঠিক আছে, কোথাও একটা ফিক্সড আছে। তো ও বিন্দুর সাপেক্ষে কী হচ্ছে, এই এ বি বিন্দু একটি, যে আমি যদি F3 বল প্রয়োগ করি এ বিন্দুতে, ও বিন্দুতে বল প্রয়োগ করি F1, আর বি বিন্দুতে বল প্রয়োগ করছি F2, তাহলে দেখো এই F1 বলের জন্য ভ্রামক কত হবে, F1 বলের ভ্রামক কত হবে, F1 বলের ভ্রামক। তাহলে যেহেতু ও বিন্দুর সাপেক্ষে এই এবি দণ্ডটা ঘুরবে, তাই ও হচ্ছে তোমার হচ্ছে ঘূর্ণন বিন্দু বা ঘূর্ণাক্ষ বলতে পারো, ঘূর্ণাক্ষ, যে এই ও বিন্দুর মধ্যে দিয়ে যে অক্ষটা গেছে সেটা হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে F1 বলের ভ্রামক কত, তাহলে F1 বলের ভ্রামক হচ্ছে যে বলের মান F1 গণিত হচ্ছে ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। এবার F1 বল তো কোথায় কাজ করছে, ওই ও বিন্দুতেই কাজ করছে, ঘূর্ণন কেন্দ্রে কাজ করছে, তাই দূরত্ব হচ্ছে 0, তাই বলের ভ্রামক হচ্ছে 0, তাই F1 বলের ভ্রামক হচ্ছে 0। F2 বলের ভ্রামক কত, F2 বলের ভ্রামক হচ্ছে F2 গণিত এই ও বিন্দু থেকে লম্ব দূরত্ব, ও বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে এই দূরত্বটা, এইটার দূরত্ব ধরো n লিখলাম, তাহলে হচ্ছে F2 গণিত হচ্ছে ON। আর F3 জন্য হচ্ছে বলের ভ্রামকের মান কত, F3 জন্য এটা হচ্ছে F3, আর F2 জন্য বার করি এবার, এটা হচ্ছে F2 জন্য বার করি, F2 জন্য হচ্ছে এইটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব, এটাকে লিখলাম আমি M, তাহলে যে F2 গণিত ON। তাহলে আমি 3টে বলের জন্য ভ্রামক বার করে নিলাম, যেহেতু 3টে বল একযোগে কাজ করছে একটা বস্তুর উপর। এবার একটা জিনিস মাথায় রাখবে যে একটা প্রচলিত প্রথা, মানে একটা প্রথা আছে, বা আমাদের বোঝার সুবিধার্থে বা যারা ফিজিক্স পড়ে, মানে ফিজিক্সে একটা রুল আছে, সেটা হচ্ছে যখন আমি আগেও বলেছি যখন ঘূর্ণনটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হয় না, তখন সবসময় আমরা কি বলি, পজিটিভ ধরে নিই। যখন তুমি থিটা ধরবে, থিটাও কিন্তু পজিটিভ হবে যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তী হয়, তখন সেটা পজিটিভ। সেরকম এখানে দেখো, যখন এই F2 বল কাজ করছে, যখন একটা এরকম দণ্ড আছে, তুমি এখানে একটা বল প্রয়োগ করছো, দেখবে তাহলে বল প্রয়োগ করলে কি এটা এই দিকে ঘুরবে, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তখন সেই বলের ভ্রামককে আমরা ধনাত্মক ধরে নেব। তার মানে এই F2 বলের জন্য যে ভ্রামক হবে সেটা হবে ধনাত্মক, তাই এইটা হবে তোমার হচ্ছে ধনাত্মক। তাহলে F2 জন্য বলের ভ্রামক হবে F2 গণিত OM, কিন্তু ধনাত্মক। আবার দেখো, যদি আমি এইখানে বল প্রয়োগ করি এই এ বিন্দুতে, তাহলে পরে এটা কোন দিকে ঘুরবে, তাহলে পরে যদি এই নিচের দিকে কাজ করে তাহলে এইটা কিন্তু এই দিকে ঘুরবে, মানে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যদি এরকমভাবে কাজ করে যে এটা আছে, এইখানে যদি বল প্রয়োগ করে তাহলে দেখো এটা ঘুরবে এই বরাবর, তার মানে ঘড়ির কাঁটার দিকে। তখন যদি ঘড়ির কাঁটার দিকে হয় তখন সেটাকে বলতে হবে ঋণাত্মক ধরে নিতে হবে, তাই ঘড়ির কাঁটার দিকে মানে যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ, যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এই চিত্রে এ বিন্দুতে বল কাজ করছে F3,
তাহলে এটা যদি F3 এই বরাবর কাজ করছে উপর দিকে, তার মানে কি এটা ঘোরাবে উপর দিকে, তার মানে কি এটা ঘুরবে এই বরাবর, তার মানে কি এটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে, মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তী। তাই এই F3 বলের ভ্রামক এখানে হচ্ছে নেগেটিভ। এইটা হচ্ছে তোমার হচ্ছে এইভাবে বলের ভ্রামকের বীজগাণিতিক চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস হবে, সেটা তোমরা বলতে পারছো এইভাবে। এবার আসছি বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল। তার মানে দেখো এই যে একটা বস্তু নিয়েছিলাম, যে এটা ধরো ও বিন্দু, এটা হচ্ছে তোমার বস্তুটা, যে এটা হচ্ছে তোমার ও বিন্দু, এটা হচ্ছে তোমার বস্তু এ আর বি। তাহলে F3 বল কাজ করছে এইদিকে, এইখানে কাজ করছে তোমার হচ্ছে F1, আর এখানে কাজ করছে তোমার হচ্ছে F2। এবার যে এই যে তিনটে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কত, তাহলে F1, F2, F3 এই তিনটি বলের যে ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কত হবে? বীজগাণিতিক সমষ্টি কত হবে? তাহলে দেখো যদি আমি যোগ করি, তাহলে F1 এর জন্য হচ্ছে F1 গণিত 0, তারপরে F2 এর জন্য হচ্ছে প্লাস F2 গণিত OM, তারপরে F3 এর জন্য মাইনাস F3 গণিত OM। এইটা হচ্ছে তোমার হচ্ছে টোটাল যে ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, সেটাকে আমরা লিখতে পারি ধরো ক্যাপিটাল জি। এইটা হচ্ছে টোটাল বা ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। এবার যদি এই জি যদি শূন্য হয়ে যায়, এই জি এর মান যদি শূন্য হয়, মানে ভ্রামকের যে যতগুলো বল কাজ করছে সমস্ত বলের মানে ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি যদি জিরো হয়, তাহলে বস্তুর মধ্যে কোনো ঘূর্ণন হবে না। তাহলে বস্তুর ঘূর্ণন হবে না কখন? যখন বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি জিরো হবে। এটা মনে রাখবে যে যখন অনেকগুলো বল কাজ করছে এবং সেই বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি জিরো, তাহলে বস্তুর ঘূর্ণন হবে না। এবার জি এর মান যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি? অবশ্যই দক্ষিণ দিকে, মানে ওই বামাবর্তী হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তার মানে জি যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ঘূর্ণন হবে, কিন্তু বামাবর্তী, তাহলে বামাবর্তী ঘূর্ণন হবে। আর জি যদি নেগেটিভ হয়, তার মানে হচ্ছে নেগেটিভ মানে এইভাবে ক্লকওয়াইজ, তার মানে দক্ষিণাবর্তী ঘূর্ণন। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। এবার আসছি বলের ভ্রামকের জ্যামিতিক প্রকাশ, মানে জ্যামিতিকভাবে কিভাবে এটা প্রকাশ করবে। তাহলে ধরো যে তোমার কাছে এই যে এটা আছে এ আর বি, আর এটা একটা বল কাজ করছে এফ, এবং কোনো একটা বিন্দু ও এর সাপেক্ষে এটা কাজ করছে। তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার ওয়ে, এই বিন্দুটা হচ্ছে যে ওবি। তাহলে দেখো যে তাহলে বলের ভ্রামকের মান কত? তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে এই বলের এফ বলের ভ্রামক কত? এফ বলের ভ্রামক আমাকে বার করতে হবে। তাহলে এফ বলের ভ্রামক যদি বার করি, তাহলে মানে কি? ভ্রামক মানে হচ্ছে এফ বলের মান গণিত হচ্ছে এই ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখা লম্ব দূরত্ব। দেখো এই ও বিন্দু থেকে এই এফ বলের ক্রিয়ারেখা হচ্ছে এটা, তার লম্ব দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এইটা লিখলাম সি, আর এটার একটা দূরত্ব এইটা হচ্ছে ওসি। তাহলে এইটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের লম্ব দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে এফ। আর এফ বলের মান কত? এটা হচ্ছে এবি, তাহলে হচ্ছে এবি হচ্ছে এফ বলের মান। তাহলে এবি গণিত হচ্ছে ওসি আমরা লিখতে পারছি। এবার দেখো আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে 2 গণিত হাফ গণিত এবি গণিত ওসি, মানে 2 গুণ করলাম আর 2 ভাগ করলাম, একই থাকলো। এবার দেখো এই হাফ গণিত ওবি ইন্টু ওসি কী বোঝাচ্ছে? তাহলে দেখো যে একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি যে এইটা এরকম যদি একটা ত্রিভুজ হয়, এর ক্ষেত্রফল কত হয়? এটা যদি এ, এটা বি হয়, আর এটা যদি ও হয়, তাহলে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে তোমার হচ্ছে যে এই ভূমি হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি, আর উচ্চতা কত? এইটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা যদি উচ্চতা হয় এই সি, তাহলে ওসি হচ্ছে উচ্চতা। তাহলে হাফ গণিত এবি গণিত ওসি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো হাফ গণিত এবি গণিত এসি হচ্ছে, এখানে তুমি ক্ষেত্রফল পাচ্ছ, মানে 2 গণিত হচ্ছে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমি লিখতে পারছি বলের ভ্রামকের মান হচ্ছে 2 গণিত ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে যে যখন কোনো একটা বল এই বিন্দু থেকে এই বিন্দুতে কাজ করছে,
আর কোনো একটা বিন্দুর সাপেক্ষে যখন তার বলের ভ্রামকের মান কত হবে না, এই যে বলের মানের প্রাথমিক বিন্দু, বলের মানে বলের অন্তিম বিন্দু, আর যে বিন্দুর সাপেক্ষে আমাকে বলের ভ্রামক বার করতে হবে সেই বিন্দুকে নিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে বলের ভ্রামকের মান। তাহলে বলের ভ্রামকের মান হচ্ছে 2 গণিত হচ্ছে যে এই যে ত্রিভুজটা তৈরি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজটা কি দিয়ে, যেটা হচ্ছে যে মানে বিন্দু সাপেক্ষে তোমাকে বলের ভ্রামক বার করতে হবে, আর তোমার যে বলের যে প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল গণিত 2 করলেই তুমি এই বলের ভ্রামকের মান এই বিন্দুর সাপেক্ষে পেয়ে যাবে। এইটা হচ্ছে একটা জ্যামিতিকভাবে তুমি এটা বার করতে পারো। এবার আসছি বলের ভ্রামকের ভেক্টর রূপ। যে আমরা বলের ভ্রামক মানে বললাম, বলের ভ্রামক হচ্ছে বলের মান গণিত হচ্ছে দূরত্ব। এটা যদি ভেক্টরে রেখো না, তখন আমি এটাকে লিখতে পারি জি ভেক্টর সমান হচ্ছে, আগে দূরত্ব লিখতে হবে আর, তারপরে ভেক্টর হচ্ছে আর ক্রসের। যেহেতু বলের ভ্রামক একটি ভেক্টর রাশি তাই এখানে একটা ক্রস প্রোডাক্ট হবে বা ভেক্টর গুণফল হবে, তাই জি সমান হচ্ছে আর ক্রস এফ লিখতে পারো। এবার একটা সুন্দর জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল ট্রেন বা গাড়ির উল্টে না পড়া শর্ত। তোমরা ঘর্ষণ যখন পড়েছিলে বা তারপরে বৃত্তীয় গতি যখন পড়েছিলে তখন দেখেছিলে যে একটা অনুভূমিক বৃত্তাকার পথে, এরকম একটা বৃত্তাকার পথে যখন একটা গাড়ি চলে না, তখন কি হয়, তখন আমরা যদি তোমার পরে আমরা কি পড়েছিলাম, ব্যাংকিং পড়েছিলাম। কিন্তু ব্যাংকিং করার আগে যদি নর্মালি যদি কোনো এরকম অনুভূমিক বৃত্তাকার পথে গাড়ি যায়, গাড়ির বেগ অনেক কম করতে হয় যাতে গাড়ি উল্টে না যায়। আর একটা হচ্ছে গাড়ি পিছলে না যায়। গাড়ি একটা হতে পারে পিছলে যেতে পারে রাস্তা বরাবর, গাড়ির চাকা দেখবে পিছলে যায় না, গাড়ি পিছলে যেতে পারে যদি খুব বেগে আসে। আর একটা হচ্ছে গাড়ি উল্টে যেতে পারে। এবার আমরা দেখব যে আমরা অলরেডি ঘর্ষণে দেখেছি গাড়ি পিছলে যেতে পারি, সেটা আমরা পরে বলছি। আমরা এখন দেখব গাড়ি উল্টে যাবে না কখন, একটা বেগ নিয়ে গাড়ি এলো অথচ গাড়ি উল্টে যাবে না, গাড়ি আরামসে চলে যাবে কখন, তো সেটা আমরা দেখব। তাহলে দেখো এখানে ছবিতে দেখো যে এই যে ছবিতে দেওয়া আছে যে দুটো চাকা এখানে বলা আছে, দুটো চাকা হচ্ছে এ আর বি। তাহলে এরকম যদি এটা তোমার গাড়ি হয় তাহলে এটা একটা চাকা, এটা একটা চাকা, তাহলে এ হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এইটা তোমার বৃত্তাকার পথের এরকমভাবে কাজ করছে, এটা হচ্ছে বৃত্তাকার পথ আছে এরকমভাবে, এটা হচ্ছে তোমার বৃত্তাকার পথ, এটা তার মানে কি, যখন এটা বৃত্তাকার পথে ঘুরছে তখন কি কাজ করে, বৃত্তাকার পথে অভিকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বল তার মান কত, mv²/r। অভিকেন্দ্র বলের মান হচ্ছে mv²/r। এই অভিকেন্দ্র বল কোথায় পাচ্ছে, এই যে চাকাতে যে ঘর্ষণ হচ্ছে সেটা থেকে পাচ্ছে। ঘর্ষণ কাজ করছে ভিতরের দিকে, তাহলে এটা ধরলাম F2 আর এখানে ধরলাম F1 কাজ করছে। আর এইটা হচ্ছে তোমার বলের ক্রিয়ারেখা হচ্ছে এটা, যেটা বরাবর হচ্ছে এখানে ধরো কোনো একটা জায়গাতে হচ্ছে ও বিন্দুটা আছে, এই বৃত্তাকার পথের কেন্দ্র আছে ও বিন্দু। তাহলে কি কি কাজ করছে, F1 কাজ করছে, F2 কাজ করছে। F1 আর F2 হচ্ছে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বল। এই দুটি ঘর্ষণ বলই কি করছে, যে অভিকেন্দ্র বল এই যে বৃত্তাকার পথে ঘোরার প্রয়োজনীয় বল সরবরাহ করছে। তার মানে হচ্ছে F1 + F2 সমানই হচ্ছে mv²/r। এটা হচ্ছে 1 নম্বর ধরো। তাহলে দুটো ঘর্ষণ বল কি করছে, যে অভিকেন্দ্র বল সরবরাহ করছে, তাই F1 + F2 সমান হচ্ছে mv²/r। আবার দেখো যে বস্তুর ওপর কি হচ্ছে, যে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, তাহলে এখানে mg কাজ করবে। আবার ওকে, এখানে অ্যাকচুয়ালি আমি ধরে নিলাম যে এখানে একটা ভর কেন্দ্র আছে, তাহলে এইটা হচ্ছে জি, তাহলে সেইটা টোটাল বস্তুর ভর কাজ করছে নিচের দিকে mg এই বরাবর, ঠিক আছে। আর এই যে চাকাগুলো আছে না, তো এখানে একটা এই যে রাস্তা আছে, তো রাস্তার চাকার ওপর কী বল প্রয়োগ করছে, উপরের দিকে এখানে ধরো R1 প্রতিক্রিয়া বল কাজ করছে, আর বি বিন্দুতে উপরের দিকে কাজ করছে R2, দুটো প্রতিক্রিয়া R1 আর R2। এই R1 আর R2 কী করছে, যে এই যে গাড়ির যে টোটাল ওজন নিচের দিকে তাকে প্রতিমিত করছে।
মানে R1 প্লাস R2 সমান হচ্ছে গাড়ির যে ওজন সেটা হচ্ছে mg। এটা হচ্ছে R1 প্লাস R2 হচ্ছে গাড়ির ওজনকে প্রতিনিধিত্ব করছে, তাই R1 প্লাস R2 সমান হচ্ছে mg। এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো, যখন একটা এই যে বৃত্তপথে গাড়ি যাচ্ছে অথচ গাড়ি উল্টে যাবে না। গাড়ি উল্টে যাওয়া মানে হচ্ছে গাড়ি এই যে ভরকেন্দ্রের সাপেক্ষে, ভরকেন্দ্র জি আছে, তাহলে এই হচ্ছে গাড়ি উল্টে যাবে মানে কি, গাড়ি ঘুরে যাবে এইভাবে। তার মানে গাড়ি যদি ঘুরে যায় তার মানে হচ্ছে গাড়ি উল্টে যাবে। তাহলে উল্টে যাওয়া মানে হচ্ছে এই যে ভরকেন্দ্র জি এর সাপেক্ষে, এটা জি হচ্ছে ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র জি এর সাপেক্ষে ওর ঘূর্ণন হতে হবে। তাহলে এই ভরকেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন হলেই গাড়ি কিন্তু উল্টে যাবে। এবার গাড়ি উল্টে যাবে না কখন, যখন এই জি এর সাপেক্ষে, ভরকেন্দ্রের সাপেক্ষে কোনো ঘূর্ণন হবে না। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন হবে না, তখনই হচ্ছে গাড়ি উল্টে যাবে না। এবার ঘূর্ণন হবে না মানে কি, তার মানে হচ্ছে যে জি এর সাপেক্ষে এখানে যত বল আছে তাদের যে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কী হতে হবে, 0 হতে হবে। বীজগাণিতিক সমষ্টি মানে যত বলের ভ্রামক আছে তাদেরকে যোগ করো, সেগুলো হচ্ছে মানে 0 হতে হবে বীজগাণিতিক। তাহলে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কী হবে, 0 হতে হবে। এইটা আমাকে বার করলেই আমি বলতে পারবো যে তখনই হচ্ছে গাড়ি এই পথে উল্টে যাবে না। সেটা আমরা এবার বার করব। তাহলে আমরা কী বার করতে হবে, যে আমাদেরকে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি বার করতে হবে। তাহলে দেখো এখানে কী কাজ করছে, আমি আরেকবার ভালো করে আঁকছি। এটা হচ্ছে তোমার হচ্ছে গাড়ি, যেখানে জি হচ্ছে এখানে কাজ করছে, আর এটা হচ্ছে তোমার একটা চাকা, এখানে চাকা। তোমার হচ্ছে R1 কাজ করছে তোমার হচ্ছে এই বরাবর R1, তাহলে এই হচ্ছে এটা তার R1 এর ক্রিয়ারেখা। R2 কাজ করছে এই বরাবর, যেটা হচ্ছে এই বরাবর হচ্ছে R2 এর ক্রিয়ারেখা। আর F1 এইটা হচ্ছে তোমার হচ্ছে F2, আর এটা হচ্ছে তোমার F1, এটা হচ্ছে F1। তাহলে দেখো এই জি এর সাপেক্ষে আমাকে কি করতে হবে, বলের ভ্রামক বার করতে হবে। 4টে বল, এটা হচ্ছে R1, R2, R3, R4, এই R1, R2 আর হচ্ছে F1, F2, এই 4টে বলের কী করতে হবে, আমাকে বলের ভ্রামক বার করতে হবে। কার সাপেক্ষে, এই ভরকেন্দ্রের সাপেক্ষে। তাহলে দেখো প্রথমে আমি বার করছি যে R1 এর, তাহলে R1 এর জন্য বলের ভ্রামক কত, R1 গণিত হচ্ছে যে ভরকেন্দ্র থেকে লম্ব দূরত্ব, তাহলে ভরকেন্দ্র হচ্ছে এটা, তাহলে এই দূরত্বটা হচ্ছে ওর লম্ব দূরত্ব। আমি ধরলাম যে এইটা হচ্ছে তোমার হচ্ছে এস, তাহলে এই দূরত্বটাও এই মানে দুটো গাড়ির চাকার মধ্যে যদি টোটাল দূরত্ব হয় 2s, তাহলে পরে এই ভরকেন্দ্র থেকে R1 এর দূরত্ব হচ্ছে এস, আর ভরকেন্দ্র থেকে R2 দূরত্ব হচ্ছে এস, তার মানে এটাও এস। তাহলে R1 গণিত হচ্ছে এস হচ্ছে বলের ভ্রামক। এটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখবো। তাহলে দেখো যে R1 মানে এইখানে কাজ করছে R1, এখান থেকে জিটা দেখো যদি আমি যুক্ত করি, আর R1 যদি উপরে দিকে কাজ করছে তার মানে এটা ঘোরাবে হচ্ছে মানে ক্লকওয়াইজ, তাই এটা হবে নেগেটিভ। তারপরে দেখো এবার হচ্ছে R2 বার করব। তাহলে R2 সাথে এইভাবে জি যেখানে কাজ করছে সেটা যোগ করে দিলাম, তাহলে এইটা হচ্ছে তোমার জি, আর R2 কাজ করছে এই বরাবর, তাহলে এই দুটো যোগ করে দাও। তাহলে দেখো এটা যদি ঘোরাই, এটা হচ্ছে R2, তাহলে ঘোরাবে হচ্ছে এই বরাবর, মানে বামাবর্তী, মানে যেটা এর চাপে পজিটিভ। তাহলে প্লাস R2 গণিত হচ্ছে, আর লম্ব দূরত্ব হচ্ছে এটা হচ্ছে এস বলেছি, তাহলে R2 গণিত এস। এবার F1, F2, তাহলে দেখো এক্ষেত্রে F1 কাজ করছে এইখানে এই বরাবর, আর জি আছে এইখানে, তাহলে যদি যুক্ত করো তাহলে দেখো F1 হচ্ছে একে ঘোরাবে এই বরাবর, মানে বামাবর্তী, তাহলে এটা হবে প্লাস। তাহলে F1 হচ্ছে বলের মান গণিত লম্ব দূরত্ব কত, তার মানে লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এইটা। এবার এই যে দূরত্বটা মানে হচ্ছে গাড়ির উচ্চতা, মানে ভরকেন্দ্রের উচ্চতা ধরো এইচ, তাহলে মানে এই দূরত্বটা হচ্ছে এইচ। তাহলে এইচ হচ্ছে তোমার ভরকেন্দ্রের উচ্চতা ধরে নিলাম, তাহলে F1 প্লাস এইচ। আবার F2 কাজ করছে এইখানে, ধরো এখানে, আর জি আছে এখানে, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে F2 দেখো এটাকে ঘোরাবে এই দিকে,
তার মানে বামাবর্তী, মানে এটাও প্লাস, তাহলে F2 গণিত। আর F2 থেকে এটার দূরত্ব কত? F2 থেকে দূরত্ব হচ্ছে, লম্ব দূরত্ব হচ্ছে এই এতটা, এটাও হচ্ছে H, তাহলে F2 গণিত হয়েছে। তাহলে এই যে টোটাল বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, এটা কত হতে হবে? 0 হতে হবে, যাতে গাড়ি উল্টে না যায়। তাহলে এটা যদি করো তাহলে তুমি পাবে যে R2 - R1 গণিত S প্লাস হচ্ছে F1 + F2 ইন্টু H সমান হচ্ছে 0 পেয়ে যাবে। এবার F1 + F2 দেখো পেয়েছো mv²/r, তাহলে এটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে পাবে দেখো, তাহলে R1 - R2 S সমান পাবে F1 + F2H, তাহলে F1 + F2 বসিয়ে দাও mv²/r ইন্টু H, তাহলে R1 - R2 কত পাবে? R1 - R2 পাবে mv²H/s। এটা পেলে তুমি হচ্ছে R1 - R2, এটা পেলে তোমার হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবার দেখো R1 + R2 পেয়েছো হচ্ছে mg, আর R1 - R2 সমান হচ্ছে পেয়েছো। তাহলে এখান থেকে যদি R1 + R2 জানো, R1 - R2 জানো, তাহলে R1 বার করতে পারবে। R1 যদি বার করো তুমি পাবে হচ্ছে m/2 g + v²H/rs, আর R2-র মান পাবে, এটা জাস্ট করলেই তুমি পেয়ে যাবে m/2 g - v²H/rs, এটা হচ্ছে R2। এবার R1 মানে হচ্ছে যে এই যে গাড়ি ছিল, গাড়িটা ঘুরছে এইভাবে, তাহলে R1 জিরো হওয়া মানে কি? মানে চাকাটা গাড়ির ওপর ঠেকে নেই, কিন্তু সেটা কি হতে পারে? গাড়ি যদি এইভাবে বাঁক নিয়ে ঘোরে, কখনোই সেটা হতে পারে, মানে R1 কখনো 0 হতে পারে না। কিন্তু R2 দেখো, যখন এটা এইভাবে বাঁক নিয়ে ঘুরছে, তখন হালকা এই ভিতর দিকে চাকাটা উঠতেই পারে, তাই R2 কী হতে পারে? 0 হতে পারে। কিন্তু R2 যদি 0 হয়ে যায়, তখন মানে চাকাটা জাস্ট হালকা ভেসে উঠলো রাস্তা থেকে, তখন হচ্ছে R2 0। তাহলে R2 যদি 0 হয়, মানে যে বেগের জন্য গাড়ির বেগ যদি v0 হয়, সেই বেগের জন্য R2 যদি 0 হয়, তার মানে হচ্ছে গাড়ির জাস্ট মানে চাকাটা, ভিতরের চাকাটা হালকা রাস্তা থেকে উঠে গেল। এবং এই বেগ যদি তার বেশি হয়ে যায় এই v0 থেকে, তখন কিন্তু গাড়িটা উল্টে যাবে, তখন মানে বলের ভ্রামক কিন্তু আর মানে 0 থাকবে না। তখন R2 যদি 0 হয়, তখন হচ্ছে যে এই যে m/2 মানে g - v²H, v0²H/rs কী হবে? 0 হয়ে যাবে। তাহলে v0² তুমি কত পাবে? v0² তুমি পাবে হচ্ছে s/g √, তাহলে s/g/h বা v0 সমান পেয়ে গেলে √s/g/h। এইটাই হচ্ছে তোমার হচ্ছে গাড়ির সর্বোচ্চ বেগ, যাতে গেলে এই বেগে গেলে গাড়ি কিন্তু এই বৃত্তপথে যাবে, কিন্তু গাড়ি উল্টে যাবে না, গাড়ি উল্টে যাবে না। তাহলে গাড়ি উল্টে যাওয়ার শর্ত হচ্ছে যদি গাড়ির বেগ এটার থেকে বেশি হয়ে যায়। আর একটা জিনিস মনে করো, যে যখন বৃত্তগতি পড়েছিলাম, যে যখন হচ্ছে গাড়ি যাচ্ছে ঘর্ষণ কাজ করছে, তার মানে কি? ঘর্ষণ হচ্ছে তোমার হচ্ছে কী ছিল? যে ঘর্ষণ বল হচ্ছে F সমান হচ্ছে μ×n, আর মিউ হচ্ছে mg, তাহলে আর mv²r সমান হচ্ছে কী হয়? μmg হবে। তাহলে v² সমান হচ্ছে তোমার হচ্ছে μrg, তাহলে vm যে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল হচ্ছে √μrg। এই বেগটা ছিল যে ঘর্ষণ, মানে ঘর্ষণ হচ্ছে বলে গাড়ি ঘুরছে। এবার ঘর্ষণ যখন মানে এই বেগটার এর থেকেও যদি বেশি বেগ হয়ে যায়, তখন ঘর্ষণ কিন্তু আর অভিকেন্দ্র বল দেবে না, তখন গাড়ি কী হবে? পিছলে যাবে, পিছলে যাবে। তাহলে পরীক্ষাতে দুটো জিনিস দিতে পারে, একটা দিতে পারে পিছলে যেতে পারে, যদি পিছলে যাবে, যদি গাড়ির বেগ v > vm হয়, তাহলে গাড়ির বেগ যদি এই √μrg থেকে বেশি হয়, তাহলে কী হবে? গাড়ি পিছলে যাবে। আর যদি গাড়ির বেগ v > v0 হয়, মানে এই যে √srg/h হয়, তাহলে গাড়ি কী হবে? উল্টে যাবে, উল্টে। দুটো জিনিস, একটা গাড়ি উল্টে যেতে পারে, আর একটা গাড়ি হচ্ছে পিছলে যেতে পারে। এবার কখন পিছলাবে আর কখন উল্টে যাবে সেটা তোমাকে দেখতে হবে। এই একটা হচ্ছে মিউ আছে, এখানে যেহেতু দুটোই rg আছে, তাহলে এই তো দরকার নেই, মিউ আছে, আর একটা হচ্ছে s/h আছে। তাহলে একটাতে আছে s/h v0-এর জন্য, আর একটা হচ্ছে vm-এর জন্য আছে মিউ। এবার ধরো যে মিউয়ের মান যদি এই s/h-এর থেকে কম হয়, তার মানে কি? vm হবে v0-এর থেকে কম। মানে vm যদি 20 হয়, 20 মিটার/সেকেন্ড, আর v0 যদি 30 মিটার/সেকেন্ড হয়, তার মানে কি? গাড়ির বেগ যদি প্রথমেই যদি 20 চলে আসে, 21 হয়, তার মানে কি? গাড়ি কী হবে?
আগে পিছলে যাবে, আগে পিছলে যাবে, গাড়ি উল্টাবে না, তার আগেই পিছলে যাবে। কিন্তু যদি এরকম হয় যে S/H হচ্ছে মিউয়ের থেকে বেশি হলো, তার মানে কি V0 হচ্ছে VM এর থেকে বেশি হলো, মানে VM যদি তোমার হচ্ছে ওকে এইখানে অ্যাকচুয়ালি এটা ভুল বলেছি। ওকে 1 মিনিট, যে মিউ হচ্ছে লেস দ্যান, ওকে এখানে হচ্ছে VM হচ্ছে লেস দ্যান, ওকে তার মানে এবার ধরো S/H যদি লেস দ্যান মিউ হয়, সরি এটা একই জিনিস বলছিলাম। এবার S/H মানে মিউ যদি বেশি হয়, তার মানে কি VM বেশি হবে, তার মানে V0 যদি 20 হয়, VM যদি 30 হয়, তার মানে কি V0 কম হলো, তার মানে কি গাড়ির বেগ 20-21 হয়ে গেলে গাড়ি কি হবে, V0 থেকে বেশি হয়ে যাবে, মানে গাড়ি উল্টে যাবে, আগে উল্টে যাবে। তার মানে গাড়ি উল্টে যাবে, পিছলানোর আগেই কিন্তু গাড়ি উল্টে যাবে যখন S/H কী হবে, মিউয়ের থেকে কম হবে। আর গাড়ি উল্টানোর বদলে আগে পিছলে যাবে যখন এই মানে মিউয়ের মান S/H এর থেকে কম হবে। এবার তুমি কি চাও, যে গাড়ি উল্টে যাক না পিছলে যাক? যদি গাড়ির বেগ বেশি হয়, তুমি অবশ্যই চাইবে যে গাড়ি পিছলে যাক, যাতে উল্টে না যায়, অ্যাটলিস্ট মানুষ বেঁচে যায় বা প্রবলেম না হয়। সেই জন্য গাড়ি যাতে পিছলে যায়, সেই জন্য অবশ্যই S/H এর মান অবশ্যই মিউয়ের থেকে বেশি হতে হবে। এসটা কি, যে দুটো চাকার মধ্যে দূরত্বের যে অর্ধেক ছিল সেটা হচ্ছে এস, আর এইচটা হচ্ছে গাড়ির যে ভর কেন্দ্রের থেকে নিচের দূরত্ব হচ্ছে এইচ, এটা ছিল এইচ। তাহলে এদের অনুপাতটা না, S/H এর অনুপাতটা কিন্তু আগে থেকে ঠিক করতে হয়, যাতে রাস্তার সাথে যে চাকার ঘর্ষণ তার থেকে যেন ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি হয়। তাহলে গাড়ি যদি বেশি বেগেও যায়, তাতে গাড়ি যেন উল্টে না যায়, গাড়ি পিছলে গেলেও কোনো অসুবিধা হবে না। তো এইটাই হচ্ছে যে গাড়ি আগে পিছলাবে না আগে উল্টে যাবে, সেটা তোমাকে দেখতে হবে। ওকে, এবার দুটো অঙ্ক করে নিই। যে 1.4 মিটার দীর্ঘ একটি হালকা দণ্ডের দুপ্রান্তে 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু ঝোলানো আছে। দণ্ডটির কোন বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকবে? তাহলে ধরো যে দণ্ড আছে, একটা দণ্ড এরভাবে রাখা আছে, টোটাল কত দূরত্ব হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 1.4 মিটার, এবং একটাতে যে এই দিকে হচ্ছে 2 কেজি ঝোলানো আছে, এইখানে ধরে হচ্ছে 5 কেজি ঝোলানো আছে, মানে এটা হচ্ছে M2 নিচের দিকে কাজ করছে M2G, এটাতে কাজ করছে M1G। এবার কোনো একটা বিন্দুতে যদি ঠেকা দাও, ধরো এইখানে তোমার হচ্ছে এইখানে হচ্ছে ঠেকা দিলে এইভাবে, তাহলে কি হবে, যাতে ওই বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকে, মানে হচ্ছে না এইদিকে ঝুঁকবে না এদিকে ঝুঁকবে, মানে হচ্ছে যে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকবে, মানে হচ্ছে এই যে বল M1G আর M2G এর জন্য এই যে যেখানে ধরো এটা যদি ও বিন্দু হয়, ও এর সাপেক্ষে এই বল দুটির টোটাল ভ্রামক, বলের ভ্রামকের সমষ্টি কী হবে, 0 হতে হবে, বলের ভ্রামকের সমষ্টি 0 হতে হবে, তাহলে কী হবে, এই দণ্ডটি অনুভূমিক থাকবে। তাহলে ধরো যে এইখান থেকে এই দূরত্ব হচ্ছে x, তাহলে এইটা হচ্ছে 1.5 মাইনাস x, তাহলে বলের ভ্রামকের মান M1G এর জন্য কত হবে, M1G গণিত হচ্ছে দূরত্ব হচ্ছে x, আর এইটা যেহেতু নিচের দিকে কাজ করছে, তাহলে এটা ঘোরাবে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে পজিটিভ। আর M2G কাজ করছে এই দিকে নিচের দিকে এইখানে, আর তাহলে M2G, আর এটা হচ্ছে বলের মান, গণিত হচ্ছে দূরত্ব কত, 1.4 মাইনাস x, আর যেহেতু এটা এই দিকে কাজ করছে তাই এটা ঘোরাবে কোন দিকে, ক্লকওয়াইজ, তাই এটা হবে নেগেটিভ, তাহলে এই মানটা 0 হতে হবে। তাহলে এখান থেকে দেখো তোমাকে বার করতে হলো যে M1 দেওয়া আছে 2, তাহলে 2gx মাইনাস 5g 1.4 মাইনাস x সমান 0, জি দেখো কেটে যাবে কারণ হচ্ছে এদিকে 0 আছে, তাহলে 2x মাইনাস 1.4 প্লাস 2x মাইনাস 5 গণিত 1.4 মানে 5 4 20 2 মানে 7 প্লাস হচ্ছে 5x সমান 0, তাহলে দেখো 7x মাইনাস 7 সমান 0, তাহলে পেয়ে গেলে 7x সমান হচ্ছে 7, তার মানে x সমান হচ্ছে 1। তাহলে কোন বিন্দুতে ঠেকা দিতে হবে, x মানে 1, মানে এই 2 কেজির বস্তু থেকে 1 মিটার দূরে, এটা হচ্ছে 1 মিটার দূরে তোমাকে ঠেকাটা দিতে হবে, তাহলে বন্ধুটি অনুভূমিক অবস্থায় থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, যে আর ব্যাসার্ধের এবং ডব্লিউ ওজনের একটি চাকার সামনে এইচ উচ্চতার একটি বাধা আছে। তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, তাহলে একটা চাকা আছে, আর এটা ধরো এরকম অনুভূমিক অবস্থা, মানে এটা রাস্তা, আর এইখানে একটা বাঁধা দেওয়া আছে। তাহলে বলছে এই বাঁধাটার উচ্চতা হচ্ছে এইচ, আর এই যে তোমার হচ্ছে চাকাটার
ব্যাসার্ধ মানে এই দূরত্বটা হচ্ছে আর, এইখানে দূরত্ব হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আর। চাকাটির কেন্দ্রে ন্যূনতম কত অনুভূমিক বল প্রযুক্ত হলো, মানে এইখানে এইভাবে এফ বল অনুভূমিকভাবে বল প্রযুক্ত হচ্ছে, যে এফ এর মান কত হলে এই বাধাটি অতিক্রম করবে, মানে এই যে বাঁধা আছে একটা, এই যে বাঁধাটা, এই বাঁধাটাকে অতিক্রম করবে কি হয়, চাকাটা উপরে উঠে চলে যাবে। তো এটা কখন হবে? তো দেখো যে এখানে কী কী বল কাজ করছে, যে এই যে এইদিকে তুমি এফ বল দিয়ে টানছো, আর একটা হচ্ছে বল মানে এই যে চাকার নিজস্ব যে ওজন আছে নিচের দিকে কাজ করছে। তার মানে হচ্ছে এই যে যেখানে চাকাটা এই বাঁধাকে স্পর্শ করেছে সেটা ধরো বি বিন্দু। তাহলে এই বি বিন্দুর সাপেক্ষে যখন চাকাটা বি বিন্দুর সাপেক্ষে এইভাবে ঘুরবে, তখনই হচ্ছে যে এই বাঁধাটাকে ও পেরোতে পারবে। তার মানে হচ্ছে যে এফ বলের ভ্রামক কী হতে হবে, এই ডব্লিউ বলের ভ্রামকের থেকে বেশি হতে হবে। তাহলে হবে যে এই এফ বল কী হবে, ওকে এইভাবে ক্লকওয়াইজ ঘোরাতে পারবে। বোঝা গেল? তার মানে হচ্ছে এবার ডব্লিউ কী করবে, একে এইভাবে নিচের দিকে ঘোরাবে। তার মানে কি ওকে বাঁধা, মানে এই বাঁধাটা যেটা আছে সেটা পেরোতে দেবে না, আর এফ বল হচ্ছে ওকে বাঁধা পেরোতে সাহায্য করবে। আর এফ বলের ভ্রামক হচ্ছে ডব্লিউ বলের ভ্রামকের থেকে বেশি হলে একে সামনের দিকে ঘোরাতে সাহায্য করবে, তাহলে এই বাঁধাটাকে পেরোতে পারবে। এবং পুরোটাই কিন্তু এই বি বিন্দুর সাপেক্ষে, মানে যেখানে হচ্ছে ওই চাকাটা স্পর্শ করেছে ওই বাঁধাটাকে। ঠিক আছে, এবার দেখো তার মানে হচ্ছে এই এফ বলের ভ্রামকের থেকে ডব্লিউ বলের ভ্রামককে বেশি হতে হবে। তার মানে এই অবশ্যই বি বিন্দুর সাপেক্ষে। তাহলে ন্যূনতম এফের জন্য কী করতে হবে, যে এফ বলের ভ্রামক কার সাথে সমান হবে, এই ডব্লিউ বলের সাথে সমান হবে। এটা হচ্ছে ন্যূনতম বল লাগবে, তার বেশি বল হলেই এটা চাকাটা ঘুরে যাবে। তাহলে ডব্লিউ বলের ভ্রামক, তাহলে এফ বলের ভ্রামকের মান কত, তাহলে এফ বলের মান হচ্ছে এফ গণিত হচ্ছে যে লম্ব দূরত্ব, এই বি থেকে লম্ব দূরত্ব হচ্ছে এইটা, এই দূরত্বটা, ওকে এটা হচ্ছে আমি লালে দেখাই, এই দূরত্বটা হচ্ছে এফ বল থেকে ওই বি বিন্দুর দূরত্ব। আর সেটাকে তুমি এইভাবে লিখতে পারো, এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা হচ্ছে, আর এই দূরত্বের মান কত, এইটা তোমার হচ্ছে এইচ, এইটা তোমার হচ্ছে এইচ, তাহলে আর এইটা টোটালটা হচ্ছে আর, তাহলে এই দূরত্ব হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে আর মাইনাস এইচ গণিত এফ, এটা হচ্ছে এফ বলের ভ্রামক। আর এটা কিন্তু ঘোরাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ, তাই এটা হচ্ছে নেগেটিভ। আবার দেখো আর এটা হচ্ছে ডব্লিউ বলের ভ্রামক কত, ডব্লিউ বলের ভ্রামক হচ্ছে ডব্লিউ কাজ করছে নিচের দিকে, আর বি বিন্দু আছে, তাহলে এই হচ্ছে দূরত্ব, এই দূরত্ব তোমাকে বার করতে হবে। এই দূরত্ব তোমাকে দেখো যে মধ্যে এখানে যে ত্রিভুজটা পেয়েছো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর মাইনাস এইচ, এই দূরত্বটা বার করতে হবে। এটার মান হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে ডব্লিউ গণিত হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে ডব্লিউ বলের ভ্রামক। আর যেহেতু ডব্লিউটা কাজ করছে নিচের দিকে আর এটাকে ঘোরাচ্ছে হচ্ছে বাম দিকে, তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এইটা হবে 0। তাহলে এইটা দেখো, তাহলে এফ গণিত আর মাইনাস এইচ আর সমান হচ্ছে ডব্লিউ গণিত হচ্ছে রুট ওভার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2rh মাইনাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল। তাহলে এফ মান হবে ডব্লিউ হচ্ছে রুট ওভার 2rh মাইনাস এইচ স্কোয়ার বাই আর মাইনাস এইচ। তাহলে এফ বলের মান ন্যূনতম এটা হলেই কী হবে, এই চাকাটা এই বাঁধাটা অতিক্রম করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। দেখো বলের ভ্রামক জিনিসটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট টপিক, এবং তোমাদের বিভিন্ন মানে পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো বেসিক জিনিসটা হচ্ছে যে বলের ভ্রামক হচ্ছে যখন কোনো বস্তুতে একটা বল প্রয়োগ হচ্ছে, তখন বলের মান গণিত হচ্ছে ওই বলের ক্রিয়ারেখা থেকে যে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে বলের ভ্রামক বোঝাচ্ছে। আর বলের ভ্রামক কি করে, ঘূর্ণনের প্রবণতাকে সৃষ্টি করে, মানে বলের ভ্রামক বেশি হলে সহজেই ঘুরতে পারবে। তো এই হচ্ছে বলের ভ্রামকের একক বললাম। আর বলের ভ্রামক ও কার্যের একক এবং মাত্রা কিন্তু অভিন্ন, এটা মনে রাখবে। এককগুলো মনে রাখবে, সিজিএস হচ্ছে ডাইন সেমি, এসআইতে হচ্ছে নিউটন মিটার, এপিএসি হচ্ছে ফুট পাউন্ডার। আর যখনই এটা কোনো একটা বল যদি কোনো একটা বস্তুকে ঘূর্ণাকের সাপেক্ষে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাতে পারে, তখন সেটা হচ্ছে ধনাত্মক হবে। আর যদি বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, তখন সেটা হচ্ছে বলের ভ্রামকের মান হচ্ছে নেগেটিভ হবে। এই কনভেনশনটা মনে রাখবে।
আর যখনই কোনো একটা বস্তুর ওপর অনেকগুলো বল প্রয়োগ করবে তখন ওই ভ্রামকে যতগুলো বলের বীজগাণিতিক সমষ্টি, বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি যদি 0 হয় তাহলে বস্তুর কোনো ঘূর্ণন হবে না। যদি বীজগাণিতিক সমষ্টি পজিটিভ হয় তখন বামাবর্তী ঘূর্ণন হবে, যদি নেগেটিভ হয় তাহলে দক্ষিণাবর্তী ঘূর্ণন হবে। আর বলের ভ্রামকের মান হচ্ছে যে তুমি একটা বলের যে প্রারম্ভিক বিন্দু, অন্তিম বিন্দু আর যে বিন্দুর সাপেক্ষে তুমি বলের ভ্রামক বার করবে তারা যে ত্রিভুজ তৈরি করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে তার সাথে 2 গুণ করলে তাহলে এই বলের ভ্রামকের মান পেয়ে যাবে। বলের ভ্রামকে জি সমান হচ্ছে আর ক্রস এফ হিসেবে প্রকাশ করা হয়। আর অনুভূমিক বৃত্তাকার পথে যখন কোনো গতিশীল ট্রেন বা গাড়ি যখন যায় তখন দুটো শর্ত হয়, একটা হচ্ছে গাড়ি উল্টে যেতে পারে আর একটা হচ্ছে গাড়ি পিছলে যেতে পারে। তাহলে গাড়ি পিছলে যাওয়ার শর্ত হচ্ছে বিএম সমান হচ্ছে √μ/g, আর উল্টে যাওয়ার শর্ত হচ্ছে v0 সমান হচ্ছে √SRG/H। তাহলে যখন এই মিউ হচ্ছে S/H এর থেকে কম হবে তখন গাড়ি কী হবে, আর গাড়ি পিছলে যাবে। S/H যদি মিউর থেকে বেশি হয় তখন গাড়ি পিছলে যাবে, আর যদি S/H মানে মিউর থেকে কম হয় তখন গাড়ি উল্টে যাবে। কিন্তু যেহেতু আমরা চাই যে গাড়ি উল্টে যেন না যায়, পিছলে গেলেও হবে, সেই জন্য অবশ্যই S/H অবশ্যই মিউর থেকে বেশি হতে হবে এবং সেটাই করা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ, টাটা।